আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হৃদয়, বায়োলজি আড্ডা বগুড়ার আজকের এপিসোডে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লুন্ডেগরের মতবাদ। তোমরা জানো যে এইচএসসি বটানির এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস। চলো শুরু করা যাক। তো লুন্ডেগরের মতবাদ, এই মতবাদটা আমরা পাবো হচ্ছে যে উদ্ভিদ কিভাবে খনিজ লবণ পরিশোষণ করে, সেই খনিজ লবণ পরিশোষণের সক্রিয় পরিশোষক বা অ্যাক্টিভ অ্যাবসর্পশনে আমরা লুন্ডেগরের মতবাদ পাবো। অর্থাৎ বিজ্ঞানী লুন্ডেগর সাহেব বোঝাতে চাইছেন যে কিভাবে উদ্ভিদ খনিজ লবণগুলোকে শোষণ করে থাকে। তো চিত্রটাতে একটু লক্ষ্য করো যে আমরা জানি যে উদ্ভিদ এই যে মিনারেলস গুলো শোষণ করে তার মূলরমের সাহায্যে। তাহলে দেখো, এটা হচ্ছে একটা মূলরম। তো মূলরমের চারিদিকে আমরা এরকম মাটির কণাগুলোকে পাই। মূলরমের চারিদিকে এরকম মাটির কণাগুলো থাকে। তো প্রত্যেকটা কণার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাকে বলা হয় কৌশিক গহ্বর, এবং এই কৌশিক গহ্বরে পানি জমা থাকে। আর তোমরা জানো যে উদ্ভিদ সরাসরি কোনো মিনারেলস গ্রহণ করতে পারে না। যে মিনারেলসটাকেই গ্রহণ করতে যাবে অবশ্যই সেটাকে আগে পানির সাথে হাইড্রোলাইসিস হইতে হবে, এবং যে আয়ন তৈরি হয় সেই আয়নগুলোকেই উদ্ভিদ কি করে থাকে, এই মূল রোমের সাহায্যে শোষণ করে থাকে। তো এটা হচ্ছে একটা মূল রোম। তো মূল রোমের ভিতরে শোষণ করা, তার মানে এইখানে যে কোষগুলো আছে এই কোষগুলোর ভিতরে কিভাবে নিউট্রিয়েন্ট গুলো প্রবেশ করে সেই জিনিসটাকে লুন্ডেগর সাহেব বুঝাইতে চাইছেন। তো আমরা এই জায়গাটাকে একটু জুম করব। তাহলে আমরা এই জায়গাটাকে যদি জুম করি তাহলে ধরো এখানে যে কোষটা আছে, তো মনে করো এখানে আমরা এরকম একটা কোষ পাচ্ছি। তো এই কোষের চারিদিকে বহিস্থ দ্রবণ আছে। এই কোষের চারিদিকে কি আছে? বহিস্থ দ্রবণ। বহিস্থ দ্রবণ বলতে আমি কি বোঝাইতে চাচ্ছি? বহিস্থ দ্রবণ বলতে বোঝাইতে চাচ্ছি যে এই যে কৌশিক গহ্বরে থাকা পানি এবং তার সাথে থাকা যে নিউট্রিশন গুলো আছে, তাহলে এই দুইটাকে একসাথে আমি বলছি হচ্ছে বহিস্থ দ্রবণ। তো এই বহিস্থ দ্রবণ থেকে কিভাবে এই কোষের অভ্যন্তরে আমাদের এই মিনারেলস গুলো ভিতরে প্রবেশ করে। তো দেখো, এটা হচ্ছে আমাদের কোষ। আমরা জানি যে কোষের চারিদিকে আবরণী থাকে, যেটাকে কোষ ঝিল্লি বলা হয়। তো ফ্লুইড মোজাইক মডেল অনুসারে আমাদের যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি কেমন? কোষ ঝিল্লি এরকম দ্বিস্তর বিশিষ্ট হয়। তোমরা জানো যে এরকম ফসফোলিপিডের বাইলেয়ার, তোমরা যারা প্রথম অধ্যায় পড়ছো তারা কিন্তু জানো যে কোষ ঝিল্লি এরকম দ্বিস্তরী হয় ফ্লুইড মোজাইক মডেল অনুসারে, যে প্রত্যেকটা আবরণী কিরকম দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিডের বাইলেয়ার দ্বারা নির্মিত থাকে। তো এই জায়গাটাই হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে দেখো যে আমাদের যে কোষের আবরণী, এই কোষের আবরণীটা কিন্তু আসলে এই রকম। তো এখন ইমাজিন করো যে এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। তাহলে এর এই পাশে আছে হচ্ছে আমাদের এই যে মাটির কণাগুলো আছে, কর্দম কণা। এখানে আছে হচ্ছে বহিস্থ দ্রবণ। আচ্ছা, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষের অভ্যন্তর। কোষ অভ্যন্তর, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। দেখো, এটা একটা স্তর, এটা একটা স্তর, ত্রিস্তর বিশিষ্ট কোষ ঝিল্লি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে আয়নটা, এই আয়নটাকে বহিস্থ দ্রবণ থেকে কোষের অভ্যন্তরে নিয়ে আসতে হবে। তো তোমাদের বইয়ে যে ফিগারটা দেওয়া আছে,
ওই ফিগার অনুসারে কিভাবে এই আয়ন আসলে কোষের অভ্যন্তরে প্রবেশ করে লক্ষ্য করো। আমি এটা মুছে দিচ্ছি। আমি এখন তোমাদের বইয়ে যেটা আছে সেটা ব্যাখ্যা দিব। তো আমরা দেখলাম যে কোষ ঝিল্লি আসলে কেমন। কোষ ঝিল্লি কিন্তু দুস্তর বিশিষ্ট। খেয়াল করো, আমি এখানে একটু বড় করে আঁকাবো। তাহলে এইটা দিলাম, এই পাশে দিলাম। তাহলে এই যে এতটুকু জায়গা, এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। এখন এই কোষ ঝিল্লির ভেতরে আমরা তিনটা অঞ্চল পাবো। কোষ ঝিল্লির ভিতরে আমরা তিনটা অঞ্চল পাচ্ছি, লক্ষ্য করো। আমি এরকম ভাবে অঞ্চলগুলোকে আলাদা করে নিলাম। তাহলে আগে কিন্তু বলা হয়েছিল যে এই পাশটা হচ্ছে কোষ অভ্যন্তর, তাহলে এই পাশে আছে হচ্ছে বহিস্থ দ্রবণ, বহিস্থ দ্রবণ, আর পুরোটা হচ্ছে কি কোষ ঝিল্লি। এখন খেয়াল করো যে বহিস্থ দ্রবণ এর নিকটবর্তী যে অঞ্চলটা, বহিস্থ দ্রবণের নিকটবর্তী অঞ্চলকে বলা হয় হচ্ছে বাইরের তল। কি বলা হচ্ছে? তোমাদের বই দেখো লেখা আছে যে বহিস্থ দ্রবণের নিকটবর্তী যে অঞ্চলটা এটাকে বলা হচ্ছে বাইরের তল, এবং কোষ অভ্যন্তর এর নিকটবর্তী অঞ্চলকে বলা হচ্ছে ভেতরের তল। এবং এটা হচ্ছে মধ্যতল। তাহলে দেখো, আমরা কোষ ঝিল্লির ভিতরে আমরা তিনটা অঞ্চল পাচ্ছি, ভেতরের তল, মধ্যতল, বাইরের তল। এখন এই জায়গাটাতে আসলে কি হয়, এর জন্য তোমাদের আগে এই শব্দটা বুঝতে হবে। লুন্ডেগরের মতবাদ, তোমরা জানো লুন্ডেগর মতবাদের অন্য আরেকটা নাম আছে। লুন্ডেগরের মতবাদের অপর নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদ। তাহলে পাম্প মানে তোমরা জানো যে একটা জিনিসকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, আর এই কাজটা হয় হচ্ছে সাইটোক্রোমের সাহায্যে। সাইটোক্রোম কি? সাইটোক্রোম আসলে বিশেষ ধরনের পিগমেন্টস। আমাদের যে কোষ ঝিল্লির যে তিনটা অঞ্চল, এই কোষ ঝিল্লির তিনটা অঞ্চলে আমরা তিনটা সাইটোক্রোম পাবো। আর এই সাইটোক্রোম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে কিন্তু সক্রিয় শোষণে। দেখো, সক্রিয় শোষণে বলা ছিল যে এই সক্রিয় শোষণের ক্ষেত্রে আয়ন বাহক প্রয়োজন, অর্থাৎ আয়নকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বাহক প্রয়োজন। সেই বাহক হিসেবেই আমরা এখানে সাইটোক্রোম গুলোকে পাবো, যারা আয়নগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে পাম্প করে নিয়ে যাবে। তো চলো এখন আমরা সাইটোক্রোম গুলোর সাথে পরিচিত হই। তো দেখো, ভেতরের তলে যে সাইটোক্রোমটা থাকবে, তাহলে ভেতরের তলে যে সাইটোক্রোম থাকবে, তাহলে সেই সাইটোক্রোমের নাম হবে সাইটোক্রোম বি। তাহলে এখানে দেখো সিওয়াইটি দ্বারা আসলে সাইটোক্রোম বোঝানো হয়। তাহলে লক্ষ্য করো, ভেতরের তলে যে সাইটোক্রোমটা থাকবে সাইটোক্রোমের নাম হচ্ছে সাইটোক্রোম বি। বাইরের তলে যে সাইটোক্রোম থাকবে সাইটোক্রোমের নাম হচ্ছে সাইটোক্রোম এ। তাহলে অবশ্যই মধ্যতলে কোন সাইটোক্রোম থাকবে? অবশ্যই সাইটোক্রোম সি। তাহলে এটা কিন্তু মুখস্থ করার কোনো কিছু না, জাস্ট একটু বুঝে পড়লেই হয়ে যাবে। দেখো, ভেতরের তলে কে আছে? ভেতরের তলে আছে হচ্ছে সাইটোক্রোম বি, বাইরের তলে আছে সাইটোক্রোম এ, মধ্য তলে আছে হচ্ছে সাইটোক্রোম সি। আচ্ছা,
এরপরে আমাদের কোষ ঝিল্লির পরে বা কোষ ঝিল্লির মধ্যে কি ঘটনা ঘটে দেখো, আমাদের যে ভেতরের তল আছে, ভেতরের তলে এক ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়। বিক্রিয়ার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। বিক্রিয়াটার নাম কি? ডিহাইড্রোজিনেস। অবশ্যই এটা মনে রাখবা যে ভেতরের তলে এক ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়। বিক্রিয়াটার নাম কি? ডিহাইড্রোজিনেস। যেখানে হাইড্রোজেন কি হবে? অপসারিত হবে বা ডিলেট হবে। আর হাইড্রোজেন তো একা অপসারিত হয় না। হাইড্রোজেন যখন অপসারিত হবে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন অপসারিত হবে এবং H+ আয়ন উৎপন্ন হবে। তাহলে এখন বলতে পারো যে ভেতরের তলে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে ভিতরের তলে যখন ডিহাইড্রোজিনেস বিক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা একটা হাইড্রোজেন আয়ন পাবো। আর একটা ইলেকট্রন কিন্তু এখানে উৎপন্ন হয়েছে। এই ইলেকট্রনটা এইখানে লিখে দিলাম, ঠিক আছে? এখানে না, এইখানে লিখি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা একটা হাইড্রোজেন আয়ন পাচ্ছি এবং একটা ইলেকট্রন পাচ্ছি। এইবার আমরা সাইটোক্রোমের কাজ দেখতে পাবো যে সাইটোক্রোম কিভাবে কাজ করে। সাইটোক্রোমের কাজ হবে এই ইলেকট্রনটাকে ভেতরের তল থেকে বাইরের তল পর্যন্ত নিয়ে আসা। তো এই কারণে আমাদের ইলেকট্রনকে গ্রহণ করার মতো কিছু লাগবে। তোমরা জানো যে সাইটোক্রোম বি, এই সাইটোক্রোম বি তে একটা মৌল থাকে, এটার নাম হচ্ছে Fe। ফেরাম। তো তোমরা জানো যে Fe দুইটা রূপে পাওয়া যায়। কি কি? Fe3+ এবং Fe2+। তো Fe দুইটা রূপে কিন্তু থাকবে কোষ ঝিল্লির ভিতরে, সাইটোক্রোমের সাথে থাকবে এবং তোমরা জানো যে এরা এরকম দুইটা রূপে থাকে, Fe3+ এবং Fe2+। তো এখন প্রশ্ন হলো যে ইলেকট্রনটাকে কে গ্রহণ করবে, Fe3+ না Fe2+? তো এখানে দেখো যে Fe2+ যদি ইলেকট্রন গ্রহণ করে, Fe2+ যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে কিন্তু Fe তে রূপান্তরিত হবে। আর এরকম রূপে এসে কোনো লাভ হবে না। আর যদি Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে কিন্তু Fe2+ এ রূপান্তরিত হচ্ছে। তার মানে এখানে লাভ আছে। তাহলে আমরা বলতে পারি যে সাইটোক্রোম বি তে ইলেকট্রনকে গ্রহণ করবে কে? সাইটোক্রোম বি তে ইলেকট্রনকে গ্রহণ করবে হচ্ছে আমাদের Fe3+। তো তাহলে দেখো এই যে Fe3+ সে এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে এবং Fe2+ এ রূপান্তরিত হবে। Fe2+ সে Fe2+ এ থাকতে চাইবে না, সে আবার পুনরায় ইলেকট্রন ত্যাগ করবে এবং ইলেকট্রন ত্যাগ করে সে আবার Fe3+ এ রূপান্তরিত হবে। তাহলে দেখো ইলেকট্রন কিন্তু এখন ভেতরের তল থেকে কোথায় আসছে? মধ্যতলে আসছে। এইবার সাইটোক্রোম সি তে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে গ্রহণ করবে হচ্ছে Fe3+। তাহলে Fe3+ এটাকে গ্রহণ করবে এবং Fe2+ এ রূপান্তরিত হবে। আবার Fe2+
ইলেকট্রন ত্যাগ করবে, করে আবার পুনরায় Fe3+ এ রূপান্তরিত হবে। দেখো এখন কিন্তু ইলেকট্রন আর মধ্যতলে নাই, ইলেকট্রন এখন কোথায়? বাইরের তলে। এখন এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে এখন আবার কে গ্রহণ করবে? এই ইলেকট্রনকে এখন গ্রহণ করবে আমাদের Fe3+ এবং রূপান্তরিত হবে কিসে? Fe2+ এ। আবার Fe2+ ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে এবং রূপান্তরিত হবে কিসে? Fe3+ এ। তাহলে দেখো আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে ইলেকট্রনটাকে কি করতে হবে? একটা তল থেকে মানে ভেতরের তল থেকে বাইরের তল পর্যন্ত নিয়ে আসতে হবে। এই কাজটাই হচ্ছে সাইটোক্রোমের। তাহলে সাইটোক্রোম কিন্তু সে তার কাজটা সম্পূর্ণ করেছে। তাহলে এখন ইলেকট্রন কোথায় অবস্থান করছে? বাইরের তলে। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটবে দেখো, তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই ক্ষেত্রে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে, মানে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে। আমাদের সাইটোক্রোমের ভিতরে যে কনভার্সন গুলো হচ্ছে, তাহলে এই কনভার্সনের মাধ্যমে কিন্তু দেখো এই দিকে কিন্তু একটা প্রেসার সৃষ্টি হয়েছে। তো এই দিকে প্রেসার সৃষ্টি হওয়ার কারণে যেটা হবে, বাইরে থাকা আমাদের এই যে চার্জটা A-, তো এটা কিন্তু একটা সাংকেতিক প্রতীকী অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। তোমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানায়ন দিতে পারো। তো যেহেতু এই দিক থেকে একটা চাপ সৃষ্টি হয়েছে, তখন ঠিক কি হবে? বাইরের দিক থেকেও একটা চাপ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে তখন এই ইলেকট্রনের মতোই আমাদের এই যে অ্যানায়নটা ভিতরে প্রবেশ করবে। তাহলে প্রথমে আসবে কোথায়? বাইরের তলে। তাহলে বাইরের তলে সে কি রূপে আসবে দেখো? বাইরের তলে দেখো আমরা এই এপির সাথে মিলায় লিখব। তাহলে যেহেতু উপরে ছিল হচ্ছে Fe2+, তাহলে তুমি এখানে লেখা হচ্ছে 2A-, নিচে তাহলে লিখতে হবে তোমাকে 3A-। আচ্ছা, এটার সাথে মিলাও। তাহলে তোমার এখানে আছে হচ্ছে Fe3+, তাহলে তোমাকে লিখতে হবে হচ্ছে 3A-, এবং নিচে লিখতে হবে 2A-। এখন এটার সাথে মিলাও, দেখো এখানে আছে হচ্ছে কি আছে? এখানে আছে হচ্ছে আমাদের 2Fe2+, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 2A-, এবং নিচে লিখতে হবে হচ্ছে 3A-। ঠিক আছে, তাহলে 2A-, তাহলে কিভাবে হয়েছে দেখো, 2A- একটা ইলেকট্রন ত্যাগ করে 3A- হয়েছে। তার মানে এখন এই ইলেকট্রনটা এখন কোথায়? ইলেকট্রন বলতেছি, তাহলে এখন এই অ্যানায়নটা কোথায়? এই অ্যানায়নটা হচ্ছে আমাদের এইখানে কোষের অভ্যন্তরে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই অ্যানায়নটা কিন্তু ছিল বহিস্থ দ্রবণে, এখন এই অ্যানায়নটা কোথায় গেল? অ্যানায়নটা এখন হচ্ছে আমাদের কোষের অভ্যন্তরে। ঠিক আছে, এবং এখানে আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের 1,4 অক্সিজেন সেও বাইরের তলের ভিতরে প্রবেশ করে এবং এদের ভিতরে একটা রিঅ্যাকশন হয় এবং পানি তৈরি হয়। অপরদিকে দেখো, অপরদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটাকে বজায় রাখার জন্য দেখো প্রথমে কিন্তু আমরা একটা অ্যানায়নকে পাঠাইছি। তো এই অ্যানায়নটা এখন যদি কোষের অভ্যন্তরে যায়, তাহলে কিন্তু কোষের পিএইচ এর মানের পরিবর্তন হতে পারে, আর যেটা উদ্ভিদের জন্য ভালো হবে না। তো ঠিক ওই কারণে যেহেতু আমরা একটা অ্যানায়ন ভিতরে পাঠাইছি, ঠিক একই ভাবে একটা ক্যাটায়নও কিন্তু কি করবে? কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। তাহলে এই ক্যাটায়নটা প্রবেশ করার কারণ হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ এর মানের যেন কোনো তারতম্য সৃষ্টি না হয়, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা যেন ঠিক থাকে। তো এটাই ছিল হচ্ছে লুন্ডেগুরের মতবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।